স্টিল আই রাইজ মায়া অ্যাঞ্জেলো। মায়া অ্যাঞ্জেলোর স্টিল আই রাইজ কবিতাটির যে প্রেক্ষাপট, সেই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক বাধা, সম্মুখীন, পীড়া এবং অত্যাচারকে সহ্য করে এই কবিতাটির আসল সারমর্ম। উৎপীড়নের মুখোমুখি সকল প্রকার কৃষ্ণাঙ্গ প্রান্তিক মানুষদের মর্যাদা এবং প্রাণোচ্ছ্বাসের স্পষ্ট ঘোষণায় কবিতায় আমরা দেখতে পাই। মায়া অ্যাঞ্জেলো এক প্রকারের আফ্রো আমেরিকান কবি। তার নিজের জীবনের চূড়ান্ত জাতিগত বৈষম্য, অবিচার এই সকলের ঊর্ধ্বে গিয়ে এক ছন্দময় ভঙ্গিমায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে এই সরাসরি প্রতিবাদী কণ্ঠ স্টিল আই রাইজ। এখানে আই বলতে প্রোনাউন সর্বনামকে ব্যবহার হয়েছে। কবিতায় সম্পূর্ণ ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা, অর্থাৎ উত্তম পুরুষ ব্যবহৃত হয়েছে। কবি অত্যাচারীদের বিরুদ্ধে এই কবিতাটি লিখেছেন, শ্বেতাঙ্গদের বিরুদ্ধে, সাদা চামড়ার মানুষদের বিরুদ্ধে এই কবিতাটি লিখেছেন। তারা যেভাবে দমন করেছে, শোষণ করেছে, নিপীড়ন করেছেন, নির্যাতন করে চলেছেন কৃষ্ণাঙ্গ শ্রেণীদের, তাদের উত্থানের জন্য, তাদের জাগরণের জন্য এবং তাদের মনের যে কথা তারই শব্দ বা বাণী হয়ে এই স্টিল আই রাইজের কবিতায় ফুটে ওঠে। তাহলে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের যে কবিতা স্টিল আই রাইজের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা আজকে দেওয়া হবে। তার সাথে শব্দার্থ, অন্তর্নিহিত মানে, তার সারাংশ, পাশাপাশি গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে ভিডিওর শেষে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লাইন ধরে বিস্তারিত ব্যাখ্যা, পাশাপাশি তোমাদেরকে এক্সপ্লেন করে দেওয়া সবটাই হবে। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলো। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। ইউ বলতে সাদা চামড়া বা অত্যাচারীদের কথা, যে কৃষ্ণাঙ্গরা রয়েছে যারা এতদিন ধরে দমন করে চলেছেন শ্বেতাঙ্গদের, তাদেরকে কৃষ্ণাঙ্গদের তাদেরকে উল্লেখ করে কবি বলছেন, এখানে লেখিকা বলছেন, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। তুমি আমাকে ইতিহাসের পাতায় নাম লিখতেই পারো, ইতিহাসের পাতায় আমার নাম লিখতেই পারো। উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। তোমার তীক্ষ্ণ, কটু, অপ্রীতিকর মিথ্যে দিয়ে, অর্থাৎ মিথ্যা ও করুণ মিথ্যা দিয়ে যেভাবে কালো মানুষদের হীনভাবে বর্ণনা করা হয়েছে এবং তাদেরকে প্রকৃতভাবে নানা ঘটনা থেকে বাদ দিয়ে ছলনার সাথে শ্বেতাঙ্গরা ইতিহাস রচনা করেছেন, তাদেরকেই উনি উল্লেখ করে বলছেন যে তোমরা তীক্ষ্ণভাবে, অপ্রীতিকরভাবে আমাদেরকে লিখতেই পারো বা আমাদেরকে বিকৃতভাবে তোমাদের সামনে, পৃথিবীর সামনে তুলে ধরতেই পারো। কিন্তু কবি তারপরে বলছেন, ইউ মে টট মি ইন দ্য ভেরি ডার্ট। হয়তো তুমি আমাকে মুচড়ে দেবে। টর্ট মানে মরিয়ে দেওয়া, মুচড়ে দেবে একদম নোংরাভাবে। ডার্ট নোংরাভাবে হয়তো তোমরা আমাকে মুচড়ে দেবে, আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। বাট স্টিল আই লাইক ডাস্ট আই শ্যাল রাইজ। অত্যন্ত তীক্ষ্ণভাবে লাস্ট লাইনটা জোর দিয়ে উনি বলছেন, ঠিক যেমন ধুলো মাটি থেকে উড়ে বাতাসে মিশে যায়, ঠিক সেইভাবে সকল দমন অত্যাচার সহ্য করার পরও আমি কিন্তু আমাকে আবার তুলে ধরব। মাটি থেকে ধুলো উঠে যেমন বাতাসে মেশে, ঠিক সেইভাবে কবিতায় কবির যে প্রতিবাদী কণ্ঠ রয়েছে তা ঘুরে দাঁড়াবে, তা উঠে দাঁড়াবে। নেক্সট স্ট্যান্জা। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ। কবি বলছেন, আমার ঔদ্ধত্য, স্যাসিনেস মানে ঔদ্ধত্য, অহংকার, আমার যে তেজ, আপসেট মানে উৎপীড়ককারীদের কথা, অত্যাচারীদের কথা বা সাদা চামড়া শ্বেতাঙ্গদের কথা বলা হচ্ছে। উৎপীড়কদের হয়তো একটুখানি হয়তো মনটা ভাঙিয়ে দেবে বা একটুখানি হয়তো তাদেরকে আপ ডাউন করবে। ওয়াই আর ইউ বেসেট উইথ গ্লুম। কেন তুমি এত আচ্ছাদিত, এত নৈরাশ্যে ভরা হবে। আসলে কবি বলছেন, কবি যে
অত্যাচারীদের বিরুদ্ধে যে কণ্ঠ তুলে ধরেছেন তার এই প্রতিবাদী রূপ থেকে অত্যাচারীদেরকে একটুখানি আচ্ছন্ন করবে, একটু বিষণ্ণতার মধ্যে ফেলবে। তারপরে যে সেকেন্ড দুটো লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। দুটো লাইনই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি হাঁটি যেন আমার তেলের কূপের কাছ থেকে, যা তেল বেরিয়ে আসে আমার বৈঠকখানা থেকে। এর ভেতরের যে অন্তর্নিহিত অর্থ, অয়েল ওয়েল মানে হচ্ছে যে কুয়োর, তেলের কুয়ো মানে একটা খনি, তার যে ঐশ্বর্য, এখানে বহু প্রকারের রূপক বা সিমিলিস বা সিম্বল ব্যবহার করা হয়েছে। কবির মধ্যে যে ঐশ্বর্য রয়েছে, তার যে প্রতিবাদী রূপটা এতটাই তীক্ষ্ণ, তার সাহস ঔদ্ধত্যের সুর এতটাই জোরালো, যা কিনা কি করবে, যা কিনা ওই যে তৈলকূপের মতো ক্ষমতাশালী একটা প্রতীক, যা ঐশ্বর্য নিহিত আত্মবিশ্বাস, অন্তর্নিহিত আত্মবিশ্বাস, শক্তি, তার গুণকে বার করে আনবে, যা অত্যাচারীদেরকে একটু ভাবাবে বা ভয় পাওয়াবে। তাই জন্য পাম্পিং ইন মাই লিভিং রুম, এখানে আমার আত্মবিশ্বাস, আমার ঐশ্বর্য, আমার মধ্যে যে শক্তি রয়েছে, আমার গুণ, তার ভেতর থেকে বেরিয়ে আসছে একটা কূপ থেকে তেল যেভাবে বেরিয়ে আসে, ঠিক সেই রকমই আমার সাহস বেরিয়ে আসছে। এখানে প্রতীক ব্যবহার করা হয়েছে, একটা সিম্বল ব্যবহার করা হয়েছে সাহসকে, মনের যে স্পিরিট রয়েছে সেটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, ঠিক যেমনভাবে চাঁদ বা সূর্য, উইথ দ্য সার্টেনলি অফ দ্য টাইডস, যেটা নিশ্চিতভাবে একটা জোয়ার ভাটার সাথে যুক্ত হবে। জাস্ট লাইক হোপস স্প্রিঙ্কিং হাই, এখানে স্প্রিঙ্কিং মানে হচ্ছে লাফানো, কিন্তু এই লাফানো একটা সিম্বল কিসের, বসন্ত ঋতুর একটা কল্পচিত্র এখানে তুলে ধরা হয়েছে কবিতার মধ্যে। কবি বলছেন যে পুনর্জন্ম ঘটবে। কিসের পুনর্জন্ম? পুনর্জন্ম হচ্ছে আশার। এই আশা হচ্ছে মানব হৃদয়ে আশা, যে কৃষ্ণাঙ্গ মানুষদের ওপর অত্যাচার চলে এসেছে এতদিন ধরে, সে আশা হয়ে মনের মধ্যে একটা নতুন জন্মকে আনবে। সেখান থেকে সেই আশাটা এতটাই হাই হবে, এতটাই উঁচু হবে, যেখানে কবি লাস্টে আবার বলছেন খুব গুরুত্বপূর্ণ লাইন, স্টিল আই শ্যাল রাইজ। সার্টেনলি মানে নিশ্চিতভাবে, স্প্রিঙ্কিং মানে লাফানো, বাট এখানে সিম্বলিজা একটা স্প্রিংকে বোঝানো হয়েছে, যে তার নতুন জীবন থেকে সে বেরিয়ে আসবে। এখানে আবার মুন, সান এগুলোকেও এক কিছু ফিগার অফ স্পিচ ব্যবহৃত হয়েছে। ফিগার অফ স্পিচ মানে হচ্ছে এখানে কীরকম ফিগার ব্যবহৃত হয়েছে, সিমিলি, যেমন উপমা, ম্যাটাফর, রূপক, এই সকলের সাথে তুলনা করা হয়েছে কবির ভেতরে লুকিয়ে থাকা আশাকে, তার মধ্যে সঞ্চারিত যেই সত্তা রয়েছে, পুনর্জন্ম বা অত্যাচারী সত্তা রয়েছে, তার যে মনের মধ্যে প্রতিবাদ আর যে সহ্য করব না, তার মনোবলকে তুলে ধরার জন্য এই এই লাইনটা দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, এই উপমা দিয়ে, ফিগার অফ স্পিচ দিয়ে তুলে ধরা হয়েছে। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তুমি কি আমায় দেখতে চাও ভঙ্গুর অবস্থায়? ব্রোকেন মানে ভেঙে যাওয়া বা ভঙ্গুর অবস্থায়। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অত্যাচারীদেরকে উল্লেখ করে, শ্বেতাঙ্গদেরকে উল্লেখ করে এখানে কবি বলছেন, তুমি কি আমাকে ভঙ্গুর অবস্থায় দেখতে চাও? ব্লোড হেড অ্যান্ড লোয়ার্ড আইজ, মাথা নত করে, চোখ নাবিয়ে আমাকে দেখতে চাও। আসলে অত্যাচারীরা যখন কারোকে দমন করে, কৃষ্ণাঙ্গদের দমন করে, তাদেরকে দেখেছে মাথা নত করে থাকতে, তাদেরকে দেখেছে চোখ নিচে নাবিয়ে রাখতে। দ্য শোল্ডার্স ফলিং ডাউন লাইক দ্য টিয়ার ড্রপস, কাঁধ থেকে পড়ছে কিসের বর্ষণ? বৃষ্টির, চোখের জলের মতো বৃষ্টির ফোঁটা পড়ছে। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, উইকেন্ড মানে কাহিল করে দিচ্ছে, যা অশক্ত করছে। মাই সোলফুল ক্রাইজ, আমার গভীর ক্রন্দন। সোলফুল মানে গভীর কাঁদা বা ক্রন্দন। এখানে সকল শ্রেণী প্রান্তিক মানুষদেরকে, কৃষ্ণাঙ্গদের যাদের উপর দমন বা অত্যাচার নির্যাতন চলছে, তাদেরকে উল্লেখ করে কবি এখানে বলছেন। নেক্সট কবি বলছেন, ডাস মাই হটিনেস অফটেন্ট ইউ, বলছেন আমার ঔদ্ধত্য, আমার অহংকার তোমাকে হয়তো কখনো কখনো অসন্তুষ্ট করবে।
হটিনেস মানে অহংকার উদ্ধত্ত, অফটেন মানে হচ্ছে পীড়া দেবে অর্থাৎ অসন্তুষ্ট করবে। ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ট, তুমি এটা অত্যন্ত তীক্ষ্ণভাবে কখনোই ব্যাপারটাকে নিজের মধ্যে নিও না, মানে গভীর কঠিন বিষয়টাকে মেনে নেওয়া, তোমার পক্ষে মেনে নেওয়া। কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ডেন মাইন্স হিয়ার অলসো ইউজিং দ্য সিম্বল, এখানে আবার একটা সিম্বল বা প্রতীক ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে গোল্ড মাইন্স। গোল্ড মাইন্স মানে হচ্ছে সোনার খনিকে বলা হচ্ছে। ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, যে আমার নিজের উঠানেই আমাকে খোঁড়া হবে। অর্থাৎ কবি এখানে বলছেন যে আমার প্রদর্শিত যে স্পর্ধা, যে গর্ভ শ্বেতাঙ্গ অত্যাচারীদেরকে ক্রুদ্ধ করবে, কারণ কৃতদাসদের এরকম আচরণ করা উচিত নয়। কিন্তু সোনার খনি থেকে যেভাবে সম্পদ ক্ষমতার প্রতীক হয়ে ওঠে, ঠিক সেইভাবেই মালিকদের ধনী ক্ষমতাশালী মানুষরাও, অর্থাৎ এখানে অত্যাচারীদেরকে উল্লেখ করে বলা হচ্ছেও, তারা সবাই অবাক হবে তার আত্মবিশ্বাসকে দেখে, কবির আত্মবিশ্বাসকে দেখে। তা এক সোনার মতো, এক ঐশ্বর্য, যা কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সকল অত্যাচার সহ্য করার পরেও তার মধ্যে যে আত্মবিশ্বাসের ঝলক, ঠিক যেন গোল্ড মাইলসের মতো একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার যে ঐশ্বর্যের যে গর্ভ বা তার যে আভা প্রদর্শনী দেখতে পাবেন, তা দেখে উনি প্রত্যেকটা অত্যাচারী মানুষেরা, অর্থাৎ শ্বেতাঙ্গদেরকে উল্লেখ করে বলছেন, তারা সবাই অবাক হবে। অফুল অর্থাৎ অত্যন্ত ভয়ঙ্কর, হার্ড মানে কঠিন, গোল্ড মাইলস মানে সোনার খনি, অ্যান্ড ডিগিংয়ের DIGGIN একটা কমা, এখানে ING জিটা হাইড করা আছে কমার মাঝখানে। ডিগিং মানে খনন করা, ব্যাকইয়ার্ড মানে উদ্যান। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইউর ওয়ার্ডস। এখানে কবি বলছেন যে তুমি হয়তো বা তোমরা হয়তো, অত্যাচারীরা হয়তো তাদের মুখের বাণী দিয়ে, কথা দিয়ে মানুষকে একেবারে মেরে ফেলতে পারো বা আমাকে একেবারে গুলি করতে পারো। হয় না যে কথার বাণে মানুষকে আহত করা, তুমি সেভাবে কথার বাণ দিয়ে হয়তো আমাকে গুলি করতে পারো, আমাকে আঘাত দিতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইস, চোখের তীক্ষ্ণ নজর দিয়ে হয়তো তুমি আমাকে কেটে ফেলতে পারো। অত্যাচারীদেরকে উনি উল্লেখ করে বলছেন যে কৃষ্ণাঙ্গদের বা কালো মানুষদেরকে দমন করতে করতে অত্যাচারীরা হয়তো ভাবতেই পারে, আক্রমণ করতে করতে তারা এতটাই রুট কথা বলে ফেলে, ব্যক্তিকে হত্যা করে ফেলার মতনই আচরণ হয়। এই উদ্দেশ্যকে ছুঁড়েই আবার এমন কথা, এমন চোখ রাঙানি তারা দেয়, যা মানুষের হৃৎপিণ্ডে একেবারে ফুঁড়ে চলে যায়। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, এরপর বলছেন কেননা তোমরা হয়তো আমাদেরকে হত্যাই করতে পারো, আমাকে হত্যাই করে দিতে পারো তোমার ঘৃণা দিয়ে। হেটফুলনেস অর্থাৎ ঘৃণাপূর্ণ মনোবৃত্তিকে হেটফুলনেস বলা হয়। কিন্তু শেষে উনি ওনার যে মনের যে মনোবল রয়েছে, যে অকুত ভয় রয়েছে, তাকে নাড়া দিয়ে উনি বলছেন সর্বশেষে যাই হোক না কেন, বাট স্টিল, ঠিক তবুও, লাইক এয়ার, ঠিক যেভাবে বায়ু ওপর দিকে ওঠে, বাতাস ওপর দিকে ওঠে, ঠিক আস্তে আস্তে সব বাধাকে, বিপত্তিকে সরিয়ে দিয়ে ওপর দিকে উঠতে থাকে, তার প্রতিবাদী কণ্ঠ নিয়ে কবিও ঠিক সেইভাবে, আই শ্যাল রাইজ, আমি আমার বাণী চারধারে ছড়িয়ে দেব, সকল বাধা সত্ত্বেও আমি আবার উঠে দাঁড়াবো। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, এরপর বলছেন কবি যে হয়তো আমার মধ্যে যে নারীত্ব রয়েছে, যে যৌনতা রয়েছে, তা হয়তো কখনো কখনো তোমাকে আবার আপসেটও করতে পারে, তোমার মনকে আবার কখনো কখনো ভেঙেও দিতে পারে। ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, কখনো হয়তো এটা তোমাদের কাছে একটা অবাক হয়ে তোমার কাছে উঠে আসতে পারে। মানে নারীত্বকে আলিঙ্গন করে, যৌন সত্তাকে, আভাকে তুলে ধরে লাইনের মধ্য দিয়ে বলছেন কবি যে তার নারীত্বকে আলিঙ্গন করে এই স্তবককে একটা প্রতীক হিসেবে ব্যবহার করছেন পরবর্তী লাইনে। দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, এখানে ডায়মন্ড মানে হচ্ছে হিরেকে বোঝানো হচ্ছে, এখানে আবার একটা প্রতীক রূপে ব্যবহার করছেন, প্রতীক বা সিম্বল ব্যবহার করে বলছেন যে যেভাবে হিরে চকমক করে,
হীরের ঔজ্জ্বল্যতা, তার ঐশ্বর্য, ঠিক সেইভাবেই কবিরও যে যোগ্যতা রয়েছে তা অবেদ্য থাকবে, তা আবার সকলের কাছে উঠে আসবে। অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, ঠিক যেভাবে আমার সাথে আমার যোগ্যতা, আমার যা গুণ রয়েছে সেই সবটাই সকলের কাছে অবেদ্য হয়ে হীরের মতনই আবার সকলের কাছে উঠে আসবেন বলে উনি দাবি করছেন। যাই হয়ে যাক না কেন, ওনার আত্মবিশ্বাস, ওনার উদ্দীপনাকে কেউ কখনোই কেউ কিন্তু দমন করতে পারবে না। তাই কবি নাচতে নাচতে, ওনার উৎসাহটা নাচতে নাচতে উরুর সন্ধির মতো যুক্ত হয়ে, মানে থাই মানে উরু, সন্ধির মতো যুক্ত হয়ে আবার সকলের কাছে প্রকাশিত হবে। মানে উত্তেজক মেজাজকে উনি এখানে তুলে ধরছেন, উত্তেজনাকে উনি এখানে তুলে ধরছেন। বলছেন যে আমার আমার মধ্যে যে উজ্জ্বলতা রয়েছে, যা আমি আবার আমার উরু সন্ধিতেই ফিরিয়ে আনতেই পারবো। নেক্সট, আউট অফ দ্য হার্ট অফ হিস্ট্রি সেম, উনি বলছেন আমেরিকার ইতিহাসে যেভাবে কৃতদাসদেরকে যুগের পর যুগ দমন করে ওই যুগকে এক কলঙ্ক যুগ হিসেবে গণ্য করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, হার্টস অফ হিস্ট্রি শেম, মানে ইতিহাসে এক লজ্জা পর্ব, ইতিহাসে একটা লজ্জার ঘর। হার্ট মানে হচ্ছে কুঁড়ে ঘর, মানে যেখানে কৃতদাসদেরকে বন্দি করে রাখা হতো, সেই ঘরেতে বা কৃষ্ণাঙ্গদেরকে যেভাবে বলপূর্বক একটা জায়গায় বন্দি করে রাখা হতো, সেই জায়গা থেকে আই রাইজ, আমি সেই দমন, সেই উৎপীড়ন, সেই অত্যাচারের বেড়াজালকে ভেঙে সেখান থেকে আমি আবার উঠব, আমার আবার জাগরণ হবে। আপ ফ্রম আ পাস্ট দ্যাটস রুটস ইন পেন, অতীতের সেই দিনগুলো যেখানে অকথ্যক ব্যথা রয়েছে। একটা কল্পচিত্রকে বর্ণনা করে কবি বলছেন, কৃতদাসদের অত্যাচারে যেখানেতে দিনের পর দিন একটা মানুষকে বন্ধ করে রাখা হতো এবং তাদের উপর অত্যাচার মানবিক শারীরিক সব রকম করা হতো, সেই ব্যথা থেকেও আই রাইজ, আমি সেখান থেকেও নিজেকে আবার তুলে আনবো। আই অ্যাম আ ব্ল্যাক ওশান, হ্যাঁ, নিজেকে উনি বলছেন আমি একটা কালো সমুদ্র। ব্ল্যাক ওশান কারণ হচ্ছেন যে ওখানে তাদেরকে কৃষ্ণাঙ্গ বলে তো একটা জাতপাতের বেড়াজালের মধ্যে তাদেরকে আটকে রাখা হতো, তাই জন্য উনি বলছেন যে এখানে আবার উনি একটা রূপক ব্যবহার করেছেন, আমি একটা কালো ওশান, সমুদ্র। লিপিং অ্যান্ড হোয়াইট, যে লাফাবে আবার বিস্তীর্ণ হবে, যে অত্যাচার সহ্য করবে, যে লাফিয়ে লাফিয়ে তার যে পরিসীমা রয়েছে, কৃষ্ণ সাগরকে এখানে উনি সম্বোধন জানিয়ে বলছেন যে আমার বিস্তৃতিকে, আমার পরিমণ্ডলকে আরও আমি ছড়িয়ে দেব। এখানে জাতকে এবং প্রকৃতিকে একটা শক্তিরূপে প্রয়োগ করে কবি বলছেন। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড, ওয়েলিং মানে উৎসারিত করা, সোয়েলিং মানে বৃদ্ধি পাওয়া। উৎসারিত হতে হতে, বৃদ্ধি পেতে পেতে, যন্ত্রণার ঊর্ধ্বে যেতে যেতে আমার সহ্য ক্ষমতা বেড়ে যাবে। মানে কথক এখানে বলছেন যন্ত্রণার ঊর্ধ্বে উঠে জোয়ারের সহিত, মানে জোয়ার ভাটার সমতুল্য এই যে এই যে অত্যাচার, এই যে বেপরোয়া সত্তা, সবটা থেকে উনি নিজেকে ফেলে, শুধু তিনি নন, তিনি কিন্তু একটা প্রতিনিধিত্ব করছেন এই সকল অত্যাচার সহ্যকারী প্রান্তিক শ্রেণীদের হয়ে। তারা সবাই সবাই লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার। কবি শেষ স্তবকে বলছেন, জোর দিয়ে বার্তা দিচ্ছেন কি, যে সকল অত্যাচার থেকে বেরিয়ে এসে, আতঙ্ক থেকে, টেরর মানে আতঙ্ক বা ভয়ের বেড়াজাল থেকে বেরিয়ে আসবে, সেই সকল বেড়াজাল থেকে বেরিয়ে এসে আই রাইজ, আমি আবার উঠব, আমি আবার নিজেকে মাথা তুলে দাঁড়াবো। টেরর অর্থ হচ্ছে ট্রাস্ট, ফিয়ার মানে হচ্ছে ভয়, লিভিং মানে ত্যাগ করা। ইন্টু আ ডে ব্রেক, ঠিক কার মতো, একটা নতুন প্রভাত বা আভাস বা নতুন আলোর মতো। ওয়ান্ডারার্সলি ক্লিয়ার, একটা বিস্ময়করভাবে পরিষ্কারভাবে আমি নতুন একটা সকাল হয়ে আবার বেরিয়ে আসব। এই সকাল হলো আশার আলো, কৃতদাসদের স্বপ্ন পূরণ করবার আলো, সকল অত্যাচার থেকে মুক্তি পাওয়ার সেই আলো। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টরস গেভ,
অ্যানসেস্টর অর্থাৎ পূর্বপুরুষদেরকে বলা হয়। পূর্বপুরুষদের কাছ থেকে যে সাহস উনি পেয়েছেন সেই সাহসটা উপহার হিসেবে নিয়ে কবি বলছেন জোর দিয়ে, আই অ্যাম আ ড্রিম, আমার একটা স্বপ্ন, অ্যান্ড হোপ অফ দ্য স্লেভ, এবং যে আশা, দাসত্ব থেকে বেরিয়ে আসার মনের মধ্যে যে আশা, স্বাধীনতাকে পাওয়ার যে আশা, সেই আশা থেকে কবির শেষ ৩টে লাইন জোর দিয়ে অত্যন্ত আ নিজের মধ্যে শক্তিকে, মনোবলকে জাগরণ করে উনি জোর দিয়ে বলছেন, "আই রাইজ, আই রাইজ, আই রাইজ"। আমি আবার উঠে আসবো, পুনরায় উঠে আসবো, ধ্যানমগ্ন হয়ে উঠে আসবো। সমস্ত উৎপীড়ন ও দমনের ঊর্ধ্বে গিয়ে ধারাবাহিকতাকে আবার বজায় রেখে জোরালো উক্তি কবি দিচ্ছেন, মুক্তি পাওয়ার আশায় আমি আবার নিজেকে ঘুরে দাঁড় করাবো বা তুলে দাঁড় করাবো। আশা করছি আজকের ক্লাসে তোমরা স্টিল আই রাইজের অন্তর্নিহিত ব্যাখ্যা বুঝতে পারলে এবং তার যে মানে রয়েছে তাও বুঝতে পারলে। আমি শব্দার্থ দিয়ে দিয়েছি। নেক্সট পার্টে আমি তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রোভাইড করছি। তোমরা স্ক্রিনশট তুলে নাও এবং সেই কোয়েশ্চেন তোমরা স্টাডি করো, তোমরা সেগুলোই প্র্যাকটিস করো, তোমাদের এক্সামে আসবে, তোমাদের অনেক হেল্প হবে।